আপনারা কখনো ভূত দেখেছেন? আমি দেখেছি। হ্যাঁ, শুনে হয়তো অবাক লাগবে, মিথ্যে মনে হলেও এটা সত্যি। আমার নাম শিপ্রা, এখন আমার বয়স ৩২। কিন্তু যে গল্পটা আমি আপনাদের বলবো, তখন আমার বয়স ছিল মাত্র ২৪। আমার বিয়ে হয়েছে তখন মাত্র ৩ মাস। আমি চৌধুরী বাড়ির একমাত্র ছেলের বউ। বড় হয়েছি বোম্বে শহরে, ভারতের সবচেয়ে ব্যস্ত শহরগুলোর একটি। সেখানে ভূতের কথা বললেই মানুষ হেসে উড়িয়ে দেয়। কিন্তু চৌধুরী বাড়ি, ওর একটা অদ্ভুত ইতিহাস আছে। শোনা যায় বহু বছর আগে তারা রাজবংশের লোক ছিল। ব্রিটিশ আমলে তাদের বংশের এক রাজা নিজের বিপুল ধন সম্পত্তি রক্ষা করার জন্য রাজবাড়ির ভেতরে এক গুপ্ত জায়গায় সব লুকিয়ে রেখেছিলেন। আর তারপর থেকেই ওই রাজপ্রাসাদে অদ্ভুত সব কাণ্ড ঘটে চলেছে। লোকজন বলে সেই রাজা ধন সম্পত্তি লুকিয়ে রেখেছিল, কিন্তু মোহ ত্যাগ করতে পারেনি। মৃত্যুর আগে সেই কথাটা তার মেয়েকেও বলেছিল। তাই বিশ্বাস করা হয় মৃত্যুর পর সেই রাজা আর তার মেয়ে দুজনে ভূত হয়ে আজও ওই রাজপ্রাসাদেই ঘুরে বেড়ায়। এই জন্যই ওই রাজপ্রাসাদকে বলা হয় ভূতের রাজপ্রাসাদ। কিন্তু শুধু নামই নয়, সত্যিই ভয়ঙ্কর জিনিস হচ্ছে সেখানে কোনো মেয়েই বেশি দিন থাকতে পারে না। কেউ যেতেই অসুস্থ হয়ে পড়েছে, আবার কেউ মারা গিয়েছে। শুনেছি ওই ভূতেরা পুরুষদের সামনে আসে না, শুধু মেয়েদের চোখে তাদের দেখা যায়। ভাবছেন তো, ভূতেরও লিঙ্গ বৈষম্য। বেশ রহস্যময় ব্যাপার, তাই না? আমার শাশুড়ি মাও একবার দেখেছিলেন। বিয়ের পর পুজোর সময় তিনি সেখানে গিয়েছিলেন। সেখানে এখনও একটি বড় দুর্গা মন্দির আছে, আর প্রতি বছর সেখানে ধুমধাম করে পূজা হয়। সেই উপলক্ষেই তিনি গিয়েছিলেন। কিন্তু একবার রাজপ্রাসাদে ঘুরে আসার পর তিনি আর কখনো সেখানে পা বাড়াননি। কারণ তিনি নিজের চোখে দেখেছেন তার সামনে রাখা ভাতের থালাটা হঠাৎ ধীরে ধীরে হাওয়ায় ভেসে উঠছে। এই ঘটনার পর থেকে আমার শাশুড়িমা কখনো সেখানে যাননি, এমনকি পরিবারের কাউকেও ওই জায়গায় যেতে দেননি। ও হ্যাঁ, এটা বলাই যায়নি, আমার শ্বশুর মশাইদের পরিবার প্রায় ৩ পুরুষ প্রজন্ম ধরে কলকাতায় বসবাস করছে। এখনও সেই রাজপ্রাসাদের কথা শুনলেই রোমাঞ্চিত লাগে। তবে ভূতের গল্পটা হয়তো এত বড় সমস্যা হয়ে দাঁড়াতো না যদি ওই রাজবাড়ির সব জমিজমা বিক্রি করে দেওয়া যেত। কিন্তু আমার শ্বশুরের মুখেই শুনেছি যতবারই তারা ওই জমি বিক্রি করার চেষ্টা করেছেন, ততবারই কোনো না কোনো দুর্ঘটনা ঘটেছে। এমনকি যাদের কাছে জমি বিক্রি করতে চেয়েছিলেন তাদের পরিবারের কারো না কারো অকাল মৃত্যুও হয়েছে। তারপর থেকেই কেউ আর সাহস করে ওই রাজপ্রাসাদ বা জমি কিনতে আসেনি। তাই জমির মালিকানার নাম বংশধরদের মধ্যে বদলালেও সেটাকে বিক্রি করার উপায় যেন আর নেই। আর জমির পরিমাণও কিন্তু কম নয়, প্রায় ৫০০ বিঘারও বেশি। আমি এই বাড়িতে এসে এত তাড়াতাড়ি এসব ব্যাপার জানতাম না। জানার সুযোগটা করে দিল আমার স্বামী। সে নতুন একটা ব্যবসা শুরু করতে চায়, কিন্তু ব্যবসা করতে গেলে তো পুঁজি দরকার। তাই সে জেদ ধরেছে তার নামে যে জমির অংশ আছে তার কিছুটা বিক্রি করে সেই টাকায় ব্যবসা শুরু করবে। আসলে রাজবাড়ির আশেপাশের যে জমিগুলো আছে সেগুলো এখন ভাগ করে চাষাবাদ করা হয়, কিন্তু আমার স্বামীর ইচ্ছে ওই জমির একটা অংশ বিক্রি করে সে নিজের একটা ব্যবসা দাঁড় করাবে। বাবা মা কেউই এতে রাজি ছিলেন না, কিন্তু ছেলের জেদের কাছে শেষ পর্যন্ত নাও করতে পারেননি। আর সেই কারণেই খুব শিগগিরই আমাদের যেতে হবে ওই রাজপ্রাসাদের দিকে। আমার শাশুড়িমা অবশ্য সাফ বলে দিয়েছেন তিনি আর কোনো দিনও ওদিকে পা রাখবেন না। সমস্যা হলো, আগে যদিও এই বংশের কিছু লোক ওই গ্রামে থাকতো, এখন তারাও সবাই শহরে চলে এসেছে। ফলে সেখানে আমাদের নিজের বলে আর কেউ নেই। থাকার জন্য অবশ্য আলাদা একটা ছোট বাড়ি আছে, কারণ রাজবাড়িটা তো এখন আর থাকার মতো নেই, পুরো ভগ্নস্তূপ হয়ে গেছে। লোকে এখন সেটাকে সরাসরি ভূতের বাড়ি বলেই ডাকে। তাই সেখানে গেলে রান্নাবান্না আর ঘরের কাজ করার জন্য অন্তত একজন মেয়ের দরকার। আর ঠিক সেই সময় মা আজ একজন গুরুকে ডেকেছেন। উনি নাকি হাত দেখে মানুষের জীবনে কি ঘটতে চলেছে তা বলতে পারেন। উনি আজ দুপুর 12টার দিকে আসবেন। তাই মা আমাকে সকাল সকাল স্নান করে তৈরি থাকতে বলেছেন, কারণ উনি নাকি আমার হাতও দেখতে চান, যাতে উনি আমার হাত দেখে বলতে পারেন আমি সেখানে গেলে কোনো অঘটন ঘটবে কিনা। তাই তার সম্মতির ওপরেই নাকি নির্ভর করছে আমার সেখানে যাওয়া না যাওয়া। আমি অবশ্য এসব ব্যাপারে খুব একটা বিশ্বাস করি না, কিন্তু আমার শাশুড়ি মা সত্যিই খুব ভালো মানুষ। এই বাড়িতে আসার পর এই ৩ মাসে উনি যে আমার যতটা খেয়াল রেখেছেন সেটা মুখে বলে বোঝানো যাবে না। তাই তার মুখের উপর কিছু বলতেও পারিনি। মনে মনে ভাবলাম দেখা যাক কি হয়। যেতে পারলে অবশ্য আপনাদেরও সঙ্গে নিয়ে যাব এই গল্পে। সেদিন রোদটা অদ্ভুতভাবে ফ্যাকাশে ছিল। নভেম্বরের সূর্য যেমন উজ্জ্বল থাকে তেমনটা নয়, একটা ঝাপসা মলিন আলো যেন চারদিকে ছড়িয়েছিল। আমি জানলার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল সূর্যটাও যেন আজ আমার মতোই দ্বিধায় আছে, যাবে কি যাবে না সেই রাজপ্রাসাদের দিকে। সকালের চা শেষ করেই শাশুড়িমা বলেছিলেন, দুপুরে গুরুজি আসবেন, তার আগে তুমি স্নান করে তৈরি হয়ে নাও।
ওনার সামনে যেন গম্ভীর হয়ে বসো। আমি হেসে বলেছিলাম, মা, আমি কিন্তু এসব হাত দেখা, ভবিষ্যৎ বলা এসব মানি না। উনি চোখ একটু বড় করে বললেন, বৌমা, এসব নিয়ে হাসাহাসি ভালো নয়। আমাদের বংশের সঙ্গে জড়িয়ে আছে যে রাজপ্রাসাদটা, সেটা কিন্তু মজা করার জায়গা নয়। আমি আর কিছু বলিনি, শুধু মাথা নেড়েছিলাম। তবে ভিতরে ভিতরে একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। ছোটবেলা থেকেই ভৌতিক গল্প পড়তে ভালোবাসি, সিনেমাও দেখি, কিন্তু বাস্তবে এমন এক রহস্যময় জায়গায় যাওয়ার সুযোগ তো জীবনে একবারই আসে। মনে হচ্ছিল যেন আমি কোনো অদ্ভুত অভিযানে বেরোতে যাচ্ছি। দুপুর গড়িয়ে এলো। ঠিক 12টার সময় দরজার ঘণ্টা বেজে উঠল। একজন বৃদ্ধ মানুষ ঘরে ঢুকলেন, কপালে চন্দনের তিলক, গলায় মোটা রুদ্রাক্ষের মালা। তিনি বসতেই যেন বাড়ির পরিবেশটা এক মুহূর্তে গম্ভীর হয়ে গেল। শাশুড়িমা তাড়াতাড়ি মেঝেতে একটা পাটি পেতে দিলেন। আমি চুপচাপ সামনে গিয়ে বসে হাতটা বাড়িয়ে দিলাম। বৃদ্ধ লোকটা আমার হাতের তালু অনেকক্ষণ ধরে মন দিয়ে দেখলেন। তারপর ধীরে ধীরে বললেন, মা, তুমি সাহসী মেয়ে, কিন্তু এই সাহসটাই একদিন তোমার বিপদের কারণ হতে পারে। তোমার চোখে কৌতূহল আছে, কিন্তু যেদিকে তুমি যেতে চাইছো সেই কৌতূহল তোমাকে সহজে ফিরে আসতে দেবে না। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি আবার বললেন, তুমি কি রাজপ্রাসাদে যেতে চলেছ? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, আমার স্বামী কাজের জন্য যাচ্ছেন, আমি ওর সঙ্গে যাচ্ছি। বৃদ্ধ লোকটা কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর নিচু গলায় বললেন, যেতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, ওখানে রাতের বেলা যদি কেউ তোমার নাম ধরে ডাকে, কোনো অবস্থাতেই উত্তর দেবে না। ঘরটা হঠাৎ যেন নিস্তব্ধ হয়ে গেল। দেয়ালে ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করছে। বাইরে কোথাও একটা কাক ডেকে উঠল। আমার বুকের ভেতর দিয়ে যেন ঠান্ডা একটা হাওয়া বয়ে গেল। শাশুড়িমা উদ্বিগ্ন হয়ে বললেন, কেন গুরুজি, ওখানে কি আছে? বৃদ্ধ লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে বললেন, যে আত্মারা অপূর্ণ বাসনা নিয়ে মরে তারা জায়গা ছাড়ে না মা। তোমাদের বংশের সেই রাজা আর তার কন্যা, তারা আজও ওই প্রাসাদে আছে। তবে তারা সবার সামনে আসে না, শুধু এক ধরনের মানুষকেই দেখা দেয়, মহিলাদের। আমি অজান্তেই একটু হেসে ফেলেছিলাম। সত্যি বলতে তখনও বিষয়টাকে আমি তেমন গুরুত্ব দিয়ে দেখিনি। আমার কাছে সবকিছুই তখন লোককথা বা কুসংস্কারের মতো লাগছিল। কিন্তু আমার হাসির শব্দে বৃদ্ধের চোখে যেন এক অদ্ভুত পরিবর্তন এলো। তিনি শান্ত গলায় বললেন, তুমি হাসছ? ভালো, হাসো, কিন্তু মনে রেখো, ভয়ও এক ধরনের বাস্তবতা। কেউ বিশ্বাস করুক বা না করুক, সেই কিন্তু নিজের কাজ ঠিকই করে যায়। আজ এত বছর পরে বুঝি, সেদিন বৃদ্ধ লোকটার সেই সতর্কবাণীই ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ। বিকেল গড়িয়ে তখন সন্ধ্যা। চৌধুরী বাড়িতে তখন বেশ ব্যস্ততা। আমাদের যাওয়ার প্রস্তুতি চলছে। গাড়িতে লাগেজ, খাবার, জল সব গুছিয়ে তোলা হচ্ছে। শাশুড়িমা একবার আমার মুখের দিকে তাকিয়ে বললেন, শিপ্রা, ভয় পাচ্ছ না তো? আমি হেসে বললাম, না মা, বরং একটু রোমাঞ্চই লাগছে। উনি ধীরে মাথা নাড়িয়ে বললেন, রোমাঞ্চ ভালো, কিন্তু ভয়টাও দরকার। যে ভয় পায় না সে বাঁচতেও জানে না। কথাটা তখন খুব একটা বুঝিনি, কিন্তু অদ্ভুতভাবে সেটা আমার মনে গেঁথে গিয়েছিল। রাত প্রায় 10:30 নাগাদ আমরা পৌঁছলাম মহিষাডহা গ্রামে। গ্রামের প্রবেশপথে একটা বিশাল বটগাছ, তার নিচে কালো পাথরের শিবমূর্তি। বাতাসে ধূপের গন্ধ ভাসছে। দূরে কোথাও বাঁশবনের ভেতর থেকে কুকুরের ডাক ভেসে আসছে, এক টানা অদ্ভুত ছন্দে। আমি বললাম, জায়গাটা বেশ নির্জন মনে হচ্ছে। দিশান মৃদু হেসে বলল, গ্রাম তো, শহরের মতো আলো আধারই নেই, তবে ভয় পাওয়ার কিছু নেই। রাজপ্রাসাদ থেকে অনেক দূরে আমাদের থাকার জায়গা। আমি একটু ঠাট্টার সুরে বললাম, আর ভূত? দিশান হেসে উঠল, ওগুলো মায়ের কুসংস্কার, এসব আজকাল কেউ বিশ্বাস করে। তবে কথাটা বললেও আমি লক্ষ্য করলাম তার চোখের কোণে যেন হালকা একটা দ্বিধা লুকিয়ে আছে। রাত প্রায় 10:30 নাগাদ আমরা পৌঁছলাম মহিষাডহা গ্রামে। গ্রামের প্রবেশপথে একটা বিশাল বটগাছ, তার নিচে কালো পাথরের শিবমূর্তি। বাতাসে ধূপের গন্ধ ভাসছে। দূরে কোথাও বাঁশবনের ভেতর থেকে কুকুরের ডাক ভেসে আসছে, এক টানা অদ্ভুত ছন্দে। আমাদের থাকার জায়গাটা ছিল প্রাসাদের বাইরের দিকে, আগেকার কর্মচারীদের থাকার কুঠি। বাড়িটা খুব পুরনো, তবে ভেতরে একটু পরিষ্কার করে রাখা হয়েছে। বিছানায় বসে আমি ঘড়ির দিকে তাকালাম। রাত 11:15। বাইরে তখন ঘন অন্ধকার। জানলার পাশে একটা তেলের ল্যাম্প জ্বলছে, তার আলোয় ঘরের দেয়ালে ছায়া দুলছে। দিশান বলল, কাল সকালে রাজপ্রাসাদে যাব, জায়গাটা দেখে মাপঝোঁক নিয়ে তারপর সিদ্ধান্ত নেব। আমি জিজ্ঞেস করলাম, ওখানে কেউ থাকে?
না, গ্রামের লোকজন ওইদিকে যায় না, বলে রাতে ওখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়। কী রকম আওয়াজ? কখনো কারোর হাসির শব্দ, কখনো পায়ের আওয়াজ, আবার কেউ কেউ বলে রাজকন্যার নাচের ঘণ্টার মতো টুংটাং শব্দ ভেসে আসে। আমি হেসে উঠলাম, কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ ঠিক তখনই দরজার বাইরে কেউ যেন খুব আস্তে করে ঠক ঠক করে টোকা দিল। দিশান চমকে উঠল। কে? সে একটু জোরে বলল। কোনো উত্তর এলো না। আবার টোকা, এইবার একটু জোরে। আমি দরজার দিকে এগোতেই দিশান আমার হাত ধরে বলল, থামো, আমি দেখি। সে দরজা খুলে বাইরে তাকালো। চারদিকে অন্ধকার, শুধু একটু দূরে কেরোসিনের ল্যাম্প হাতে এক বুড়ি মহিলা দাঁড়িয়ে আছেন, মুখে অদ্ভুত ফ্যাকাশে ভাব। তিনি বললেন, বাবু, আপনি কি চৌধুরী ঘরের? দিশান বলল, হ্যাঁ। বুড়ি ধীরে বলল, রাতবেলা বাইরে থাকবেন না বাবু, এই জায়গায় মেয়ের মানুষ থাকলে ভালো নয়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কে? বুড়ি হালকা হেসে বলল, আমার নাম গৌরী, আমি এই গ্রামের পুরনো মানুষ, আগে রাজবাড়িতে কাজ করতাম। তারপর সে আমার দিকে তাকিয়ে বলল, বৌমা, জানলা বন্ধ করে ঘুমোবেন, আর কেউ যদি ডাকেও দরজা খুলবেন না, মনে রাখবেন। এই কথা বলেই সে ধীরে ধীরে হাঁটতে শুরু করল। ল্যাম্পের আলোটা ক্রমশ দূরে সরে গেল, তারপর অন্ধকারে মিলিয়ে গেল। আমি দরজা বন্ধ করে ভেতরে এলাম। বুকের মধ্যে অদ্ভুত একটা অস্বস্তি জমে উঠল। দিশান বলল, গ্রামের লোকেরা এমনি ভয় দেখায়, ভয় পেও না। আমি ধীরে বললাম, ওনার চোখের দৃষ্টি কেমন ঠান্ডা লাগছিল। রাত আরও গভীর হতে লাগল। ঘড়িতে 1টা বাজল, তবু আমার ঘুম এলো না। বাইরে হাওয়ার শব্দ, বাঁশবনের কাঁপুনি। হঠাৎ মনে হলো কেউ যেন জানলার বাইরে হাঁটছে। পায়ের শব্দ, 1, 2, 3, তারপর হঠাৎ থেমে গেল। আমি উঠে বসে জানলার দিকে তাকালাম। অন্ধকারের ভেতর যেন একটা ছায়া নড়ল। ঠিক তখনই ভেসে এলো এক মিষ্টি মেয়েলি হাসির শব্দ, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট। আমার গলা শুকিয়ে গেল, ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বেরোল না। দিশান পাশ ফিরে বলল, কি হলো? আমি কাঁপা গলায় বললাম, তুমি শুনলে? কি? কেউ বাইরে হাসছিল। দিশান উঠে জানলার কাছে গেল, বাইরে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বলল, কেউ নেই। কিন্তু আমি জানি আমি ভুল শুনিনি। সেই রাতে আর আমার ঘুম এলো না। জানলার বাইরে কুয়াশার মতো কিছুর নড়াচড়া দেখেছিলাম আমি। বারবার মনে হচ্ছিল কেউ যেন খুব কাছ থেকে আমার দিকে তাকিয়ে আছে। ভোরের আলোও যেন সেদিন ঠিকমতো উঠছিল না। হালকা কুয়াশায় গোটা গ্রামটা ঢাকা পড়েছিল। মোরগের ডাকে ঘুম ভাঙতেই গতরাতের সেই মুহূর্তগুলো আবার মনে পড়ল। সেই হাসিটা, মেয়েলি, কোমল, অথচ কেমন যেন হাড়ে ঠান্ডা ধরিয়ে দেওয়া ভয় মেশানো। আমি ধীরে ধীরে বিছানায় উঠে বসলাম। দিশান তখনও ঘুমোচ্ছে। ওর মুখে যেন কোনো চিন্তার ছাপই নেই, যেন কিছুই ঘটেনি। আমি উঠে জানলার কাছে গেলাম। রাতের বেলা জানলার ধারে যেন কিছু একটা ছিল, একটা ছায়া। এখন সেখানে শুধু শিশিরে ভেজা মাটি, কিন্তু ভালো করে তাকাতেই দেখলাম মাটির ওপর কয়েকটা পায়ের ছাপ স্পষ্ট। আমি ঝুঁকে আরও ভালো করে দেখলাম। পায়ের ছাপগুলো ছোট, মেয়েদের মতো, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ছাপগুলো যেন পুরোপুরি মাটিতে পড়েনি, যেন কেউ মাটির ওপর একটু ভেসে ভেসে হেঁটেছে। আমার বুকটা হঠাৎ কেঁপে উঠল। মনে পড়ল গৌরী বুড়ির কথা, জানলা বন্ধ করে ঘুমোবেন, কেউ ডাকলে দরজা খুলবেন না। হঠাৎ করে আমার শরীরে কাঁপুনি ধরে গেল। আমি তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে দিলাম। ঠিক তখনই পিছন থেকে দিশানের হাই তোলা গলা শোনা গেল, কি হয়েছে তোমার? মুখটা এত ফ্যাকাশে কেন? আমি মাথা নাড়িয়ে বললাম, কিছু না। দিশান হেসে বলল, তুমি নিশ্চয়ই ভূতের কথা ভাবছ। আমি একটু থেমে বললাম, না, কিন্তু বাইরে পায়ের দাগ আছে। ও জানলার দিকে তাকিয়ে বলল, এই ভোরে গ্রামের লোকজন হাঁটতে বেরোয়, তাদেরই হবে। ওর যুক্তিটা শুনে মনে হলো ঠিকই বলছে, তবু বুকের ভেতর জমে থাকা অস্বস্তিটা যেন কিছুতেই যাচ্ছিল না। সকালে গৌরী বুড়ি আবার এলো, হাতে একটা গামছা, কাঁধে ঝুড়ি। এসে বলল, বৌমা, তোমার জন্য একটু সবজি নিয়ে এলাম, এখানে দোকান পাওয়া মুশকিল। আমি তাকে ধন্যবাদ দিলাম। তারপর একটু ইতস্তত করে জিজ্ঞেস করলাম, গতরাতে আপনি বলেছিলেন মেয়ে মানুষ এখানে না থাকাই ভালো, কেন? গৌরী বুড়ি কিছুক্ষণ চুপ করে রইল,
চোখ নামিয়ে দাঁড়িয়ে থাকল, তারপর আস্তে করে বলল, রাজার মেয়ে মণিমালা খুব সুন্দরী ছিল। ছোটবেলায় সবাই তাকে রূপসী রাজকন্যা বলতো, কিন্তু এক ইংরেজ সাহেব তার সৌন্দর্যে পাগল হয়ে পড়ে। রাজা সেটা মেনে নেননি। তখন এক রাতে ইংরেজ সৈন্যরা রাজপ্রাসাদে হামলা করে। সেই সময় মণিমালা নিজের ঘরেই আগুন লাগিয়ে দেয়। বাঁচার চেয়ে মরাই তার কাছে ভালো মনে হয়েছিল। বুড়ি একটু থামল, তারপর নিচু গলায় বলল, লোকজন বলে তার আত্মা আজও ওই প্রাসাদের দোতলায় ঘোরে। রাতে কেউ যদি তার গান শোনে বা হাসির আওয়াজ পায়, বুঝতে হবে সে কাছেই আছে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর জিজ্ঞেস করলাম, তাহলে আপনি বিশ্বাস করেন সে সত্যি আছে? গৌরী বুড়ি আমার দিকে তাকালো। তার চোখের ভেতর অদ্ভুত এক ভয় জমে আছে। সে ধীরে বলল, আমি নিজের চোখে দেখেছি। তারপর কাঁপা গলায় বলল, সেই রাতের পর থেকে আমার শরীর আর আগের মতো নেই। চোখে সবসময় কুয়াশা দেখি, কানে অদ্ভুত শব্দ হয়, কিন্তু আমি জানি সে এখনও নাচে। আর যখন তার পায়ের নুপুরের শব্দ শোনা যায়, তখন বুঝতে হবে সে খুব কাছেই আছে। ওর চোখে এমন একটা আতঙ্ক ছিল যা অভিনয় বা কল্পনা হতে পারে না। আমি আর কোনো কথা বলতে পারলাম না। দুপুরের পর দিসান এসে বলল, চলো আজই রাজপ্রাসাদটা দেখে আসি। আমি একটু থমকে গেলাম। এখনই? বিকেলে গেলে হয় না? দিসান মাথা নাড়িয়ে বলল, না, বিকেলে গেলে রাস্তা অন্ধকার হয়ে যায়, আজই দেখে আসতে হবে। আমরা দুজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। গৌরী বুড়ি আমাদের যেতে দেখে বলল, বৌমা, সন্ধে নামার আগে ফিরে আসবেন। ওই জায়গায় অন্ধকার মানেই মৃত্যু। ওর কথা শুনে আমি হেসে ফেললাম ঠিকই, কিন্তু মনের ভেতর অদ্ভুত একটা ভয় কাজ করছিল। প্রাসাদের দিকে যাওয়ার রাস্তা একেবারেই নির্জন। দুপাশে পলাশ গাছ, ঝরা পাতায় মাটিটা যেন লালচে কার্পেটের মতো ঢেকে আছে। হালকা বাতাস বইছে, তাতে পলাশ ফুলের লাল পাপড়ি উড়ে এসে গাড়ির কাঁচে লাগছে। প্রায় আধ ঘন্টা পর দূরে রাজপ্রাসাদটা চোখে পড়ল। একসময় হয়তো কত জাঁকজমক ছিল জায়গাটায়। এখন ভাঙাচোরা, লতাগুল্মে ঢাকা, ছাদের কিছু অংশ ধসে পড়েছে। দরজার উপরে খোদাই করা নাম লক্ষণচন্দ্র মহল। তার অর্ধেক অক্ষর সময়ের সঙ্গে মুছে গেছে। গাড়ি থামিয়ে আমরা নামলাম। চারদিক একেবারে নিস্তব্ধ, শুধু একটা ফাঁকা জানলা দিয়ে হালকা বাতাসে ছেঁড়া পর্দা দুলছে। দেখলে মনে হয় যেন ভেতরে কেউ আছে। দিসান চারদিকে তাকিয়ে বলল, এভাবে তো কিছু বিক্রি করা যাবে না, জায়গাটা বরং সংরক্ষণ করা উচিত। আমি বললাম, কিন্তু তুমি তো জমি বিক্রির জন্যই এসেছ। ও একটু থেমে বলল, হ্যাঁ, কিন্তু এই অবস্থায় কিনবেই বাকে, আগে একটু পরিষ্কার করতে হবে। আমরা ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। দরজাটা খুলতেই কর্কশ একটা শব্দ হলো। ভেতরে ঘন ধুলো, মাকড়সার জাল আর বহুদিনের পুরনো এক গুমোট গন্ধ। দেয়ালের ছবিগুলো প্রায় মুছে গেছে, কিন্তু এক কোণে একটা বিশাল আয়না এখনও টিকে আছে। তার ওপর ধুলোর আস্তরণ জমে ধূসর হয়ে গেছে। আমি হাত দিয়ে ধুলো মুছে তাকালাম। হালকা আলোয় আমাদের প্রতিবিম্ব দেখা গেল। ঠিক তখনই মনে হলো আমার পাশে যেন আর কেউ দাঁড়িয়ে আছে। চমকে তাকালাম, দিসানি তো। কিন্তু আয়নার দিকে আবার তাকাতেই বুকটা ধক করে উঠল। সেখানে তিনটে ছায়া, আমরা দুজন, আর আমাদের পেছনে একটা লম্বা নারী মূর্তি। আমার গলা শুকিয়ে গেল। আমি দ্রুত ঘুরে তাকালাম, কেউ নেই। আবার আয়নায় তাকাতেই সেই ছায়াটাও মিলিয়ে গেছে। দিসান জিজ্ঞেস করল, কি হয়েছে? আমি কষ্ট করে বললাম, কিছু না, ভুল দেখেছি হয়তো। ও হেসে বলল, তুমি আজকাল ভয়ের গল্পে খুব ডুবে যাচ্ছ। আমরা আরও ভেতরে এগোলাম। পুরনো সিঁড়ি বেয়ে দোতলায় উঠছি। হঠাৎ একটা দরজা ঠক করে বন্ধ হয়ে গেল নিজে থেকেই। দিসান বলল, হাওয়া। কিন্তু আমার মনে হচ্ছিল হাওয়া এত ভারী দরজা বন্ধ করতে পারে না। দোতলার শেষ প্রান্তে একটা বড় হলঘর। হয়তো একসময় এখানে রাজকন্যা নাচত। মেঝেতে ফাটা সাদা মার্বেল, দেয়ালে ভাঙা কাঁচ। আমি সেখানে গিয়ে দাঁড়াতেই মনে হলো কোথাও যেন টুং টাং একটা শব্দ হচ্ছে। আমি ফিসফিস করে বললাম, দিশান, তুমি শুনছ? ও মাথা নাড়িয়ে বলল, কি? নাচের ঘণ্টার শব্দ। ও হেসে বলল, তুমি হয়তো নিজের কানের শব্দ শুনছ। কিন্তু ওর কথা শেষ হতেই শব্দটা আরও স্পষ্ট হয়ে উঠল।
টুং টাং টুং টাং, যেন কেউ ধীরে ধীরে ছন্দে ছন্দে মেঝেতে নাচছে। দিশানও এবার থেমে গেল। তুমি করছো? আমি মাথা নেড়ে বললাম, না। আমরা দুজন স্থির হয়ে শুনতে লাগলাম। শব্দটা ঘরের এক কোণ থেকে আসছে। হঠাৎ ঠান্ডা একটা বাতাস বইল, ধুলো উড়ে উঠল চারদিকে। আর সেই ধুলোর ভেতরেই আমি দেখলাম একটা ম্লান ছায়া, পরনে পুরনো ঘাগরা, গলায় মুক্তোর মালা, পায়ে রূপোর নুপুর ঝনঝন করছে। সে ধীরেই ধীরে ঘুরছে, নাচছে, কিন্তু মুখটা পুরো অন্ধকারে ঢাকা। আমার চিৎকার বেরোলো না। দিশান হঠাৎ আমার হাত ধরে টান দিল, চলো এখান থেকে বেরোই। আমরা দৌড়ে নিচে নামতে লাগলাম, কিন্তু সিঁড়ির শেষ ধাপে এসে দেখি দরজাটা বন্ধ। দিশান বারবার ধাক্কা দিতে লাগলো, কিন্তু দরজাটা একটুও নড়ছে না। ঠিক তখনই পেছন থেকে একটা মিষ্টি কণ্ঠ ভেসে এলো, থামো, এত তাড়াহুড়ো কেন? আমরা দুজন একসঙ্গে ঘুরে তাকালাম। সেই মেয়েটি, নাচের সেই ছায়া, এবার একদম কাছে দাঁড়িয়ে। আলো একটু পড়তেই দেখলাম তার চোখ দুটো যেন রক্তে রাঙা, আর ঠোঁটে অস্বাভাবিক এক হাসি। আমি দিশানের হাত শক্ত করে ধরলাম। মেয়েটি ধীরে ফিসফিস করে বলল, আমার সঙ্গে খেলবে? দিশান চিৎকার করে উঠল, কে তুমি? মেয়েটা হেসে উঠল, একটা দীর্ঘ ঠান্ডা হাসি। আমি তো এখানেই থাকি, এই প্রাসাদ আমার। তারপর সে মাটিতে পা রাখল, আর সেই পায়ের শব্দ, টুং টাং টাং, মুহূর্তের মধ্যে যেন পুরো ঘরটা কেঁপে উঠল। পরের মুহূর্তেই সে বাতাসের মতো মিলিয়ে গেল। ঠিক তখনই দরজাটা নিজে থেকেই খুলে গেল। আমরা আর এক মুহূর্তও দাঁড়ালাম না, দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। বাইরে এসে দেখি সূর্য প্রায় অস্ত যাচ্ছে। প্রাসাদের উপরে কালো কাক উড়ছে, মাঝে মাঝে কর্কশ শব্দে ডাকছে। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, তুমি তুমি দেখেছ? দিশান নির্বাক হয়ে দাঁড়িয়েছিল, ওর মুখে এক ফোঁটা রক্ত নেই। আমি কাঁপা গলায় বললাম, ওটা ওটা কে ছিল? দিশান কোনো উত্তর দিল না, শুধু মাথা নাড়িয়ে বলল, চলো গাড়িতে ওঠো। আমরা আর একটাও কথা না বলে সোজা কুঠিরে ফিরে এলাম। রাতে আমি বিছানায় শুয়ে আছি, কিন্তু চোখে একটুও ঘুম নেই। দিশান বারবার সিগারেট ধরাচ্ছে, ঘরের ভেতর ধোঁয়ার গন্ধ জমে গেছে। আমি ধীরে বললাম, এখন তো নিশ্চয়ই বিশ্বাস করছো এখানে কিছু আছে? দিশান একটু চুপ থেকে বলল, হয়তো কোনো ভ্রম। আমি তৎক্ষণাৎ বললাম, ভ্রুম নাচে না, কথা বলে না। ও চুপ করে গেল। ঠিক তখনই বাইরে আবার সেই শব্দ, টুং টাং, এইবার অনেক বেশি স্পষ্ট। আমি চমকে উঠে চিৎকার করে বললাম, দিশান! দিশান তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বেরোলো। বাইরে কেউ নেই, কিন্তু দূরে রাজপ্রাসাদের দিককায় যেন একটা আলো জ্বলছে, মনে হচ্ছে কেউ ভেতরে মোমবাতি জ্বালিয়েছে। হঠাৎ গৌরী বুড়ির কথা কানে ভেসে উঠল, ওই জায়গায় অন্ধকার মানেই মৃত্যু। আমার মনে হলো রাজকন্যা মণিমালা আবার জেগে উঠেছে। সেই রাতটা যেন অদ্ভুতভাবে থম মেরেছিল। বাইরে একটুও বাতাস নেই, কুয়াশার চাদর মাটির উপর বিছিয়ে আছে। আমি বিছানায় বসে আছি, হাতে এক গ্লাস জল, তবু গলা শুকিয়ে কাঠ। দিশান জানলার পাশে দাঁড়িয়ে দূরে রাজপ্রাসাদের দিকে তাকিয়ে আছে। প্রাসাদের ভেতরে যে আলোটা আমরা একটু আগে দেখেছিলাম সেটা এখনও জ্বলছে। দূর থেকে মনে হচ্ছে যেন কেউ মশাল হাতে বারান্দায় হাঁটছে। আমি ধীরে বললাম, ওটা কি সত্যিই কেউ? দিশান অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আমরা কাল আবার যাব। আমি যেন বজ্রাহত হলাম। কি বললে? আবার? তুমি পাগল নাকি? দিশান শান্ত গলায় বলল, না, আমি জানতে চাই ওটা কি। কাল থেকে বারবার মাথায় ঘুরছে ওর মুখটা, ওর চোখ দুটো। আমি বুঝতে চাই ওটা মানুষ না অন্য কিছু। আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। ওর মুখের দিকে তাকিয়ে বুঝলাম দিশান যেন এক অদ্ভুত মগ্নতায় ডুবে গেছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আবার টেনে নিয়ে যাচ্ছে সেই প্রাসাদের দিকে। সকাল হতেই গৌরী বুড়ি আবার এলো। আজ ওর মুখটা আগের চেয়েও গম্ভীর। সে বলল, বৌমা, তোমরা কি গতকাল প্রাসাদে গিয়েছিলে? আমি ধীরে মাথা নাড়লাম। বুড়ি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি তো বলেছিলাম সন্ধে আগে ফিরে আসতে। ওই রাজকন্যা শান্তিতে ঘুমোতে পারে না, তাই কাউকে ওখানে ঢুকতে দেয় না। আমি নিচু গলায় বললাম, আমরা ওকে দেখেছি গৌরীদি, ও সত্যিই আছে। বুড়ি যেন কেঁপে উঠল। কি বললে? দেখেছ? আমি ধীরে বললাম, হ্যাঁ, নাচছিল, আর আমাদের দিকে তাকিয়ে হাসছিল। গৌরী বুড়ি কাঁপা গলায় বলল, ওর হাসি মানে মৃত্যু ডাকে বৌমা। যার দিকে সে হাসে সে বেশি দিন বাঁচে না। আমার বুকটা ধক করে উঠল। দিশান তখন বাইরে দাঁড়িয়ে মাটির দিকে তাকিয়ে কি যেন ভাবছে। দুপুর গড়িয়ে বিকেল হলো। আকাশে অদ্ভুত রকম মেঘ জমেছে, আলো ধীরে ধীরে কমে আসছে। আমি দিশানের কাছে গিয়ে বললাম,
আমরা না গেলেই পারি, কাল যা দেখেছি ওটাই যথেষ্ট। দিশান হালকা হাসল। তুমি ভয় পাচ্ছ? আমি সোজা বললাম, হ্যাঁ, আমি ভয় পাচ্ছি। দিশান ধীরে বলল, কিন্তু আমি ভয় পাই না, সত্যিটা জানতে হবে। আমি আর বাধা দিলাম না, বুঝলাম এখন কিছু বলেও লাভ নেই। সন্ধে নামার আগেই আমরা আবার বেরিয়ে পড়লাম। গাড়ি প্রায় নিঃশব্দে চলছিল। রাস্তার পাশে কুয়াশা জমে ছোট ছোট সাদা মেঘের মতো দেখাচ্ছে। গেটের সামনে এসে গাড়ি থামালাম। বাতাসে অদ্ভুত একটা গন্ধ, জলা ধূপের সঙ্গে যেন পচা ফুলের গন্ধ মিশে আছে। ভেতরে ঢুকতেই দেখি দরজাটা আধ খোলা। গতকাল আমরা বেরোনোর সময় তো এটা বন্ধ করেই গিয়েছিলাম। দিশান এগিয়ে গিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকল। আমি পেছন পেছন। ভেতরের বাতাসটা আজ আরও ঠান্ডা। দেয়ালে আগের মতোই ধুলো জমে আছে, কিন্তু আজ একটা পার্থক্য আছে। দেওয়ালের মাঝ বরাবর লালচে কিছু লেখা। আমি কাছে গিয়ে তাকালাম। বড় বড় অক্ষরে লেখা, ফিরে যাও। আমি কাপা হাতে লেখাটার উপর হাত বোলালাম। লাল দাগগুলো শুকিয়ে গেলেও তাজা রক্তের মতো গন্ধ বেরোচ্ছে। দিশানের চোখে সেই লাল আলো দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি কাঁপা গলায় ডাকলাম, দিশান। ও যেন শুনতেই পেল না। ওর ঠোঁট নড়ছে, কিন্তু শব্দ নেই। মনে হচ্ছে কারো সঙ্গে কথা বলছে। হঠাৎ প্রাসাদের ভেতর থেকে সেই নুপুরের শব্দ, টুং টাং টাং। ধীরে ধীরে দোতলার বারান্দা থেকে নেমে এলো সেই ছায়ামূর্তি, রাজকন্যা মণিমালা। আজ ওকে আগের চেয়ে অনেক স্পষ্ট লাগছে। সাদা পোশাক, গলায় ভারী গয়না, চুল কাঁধের উপর ছড়িয়ে আছে। কিন্তু ওর চোখ, সেগুলো গভীর কালো, যেন আলোই নেই ভেতরে। ও ধীরে ধীরে দিশানের সামনে এসে দাঁড়ালো। আমি চিৎকার করে উঠলাম, ওকে ছেড়ে দাও। মণিমালা আমার দিকে তাকিয়ে হালকা হাসল। সেই হাসি শুনে মনে হলো বুকের ভেতর বরফ ঢেলে দিল কেউ। ও ফিসফিস করে বলল, ও আমার পথ খুলে দেবে। দিশান তখন ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়েছে, যেন কারো সামনে প্রণাম করছে। আমি ছুটে গিয়ে ওকে টানতে গেলাম। ঠিক তখনই হঠাৎ প্রবল হাওয়া বইতে শুরু করল। কুয়াশা ঘূর্ণির মতো ঘুরে উঠল চারদিকে। মণিমালা হাত তুলে আকাশের দিকে তাকালো। ওর কণ্ঠ এবার স্পষ্ট শোনা গেল, যে রক্তে আমার জীবন শেষ হয়েছিল, সেই রক্তেই প্রতিশোধ পূর্ণ হবে। আমার মাথায় ঝলক মেরে উঠল গৌরী বুড়ির কথা। আমি চিৎকার করে বললাম, তোমাকে যারা মেরেছিল তারা তো অনেক আগেই মরে গেছে, দিশান তো কিছুই করেনি। মণিমালার মুখ হঠাৎ বিকৃত হয়ে গেল। ওর রক্তে সেই বংশের ছাপ আছে। আমি অবাক হয়ে দিশানের দিকে তাকালাম। ঠিক তখনই দিশান ধীরে ধীরে মাথা তুলল। ওর চোখের লাল আলো মিলিয়ে যাচ্ছে। ও কষ্ট করে বলল, শিপ্রা, দৌড়াও, এখান থেকে চলে যাও। আমি মাথা নাড়লাম, না, তোমাকে রেখে যাব না। মণিমালা ক্রোধে চিৎকার করল। চারপাশের দরজা জানলা একসাথে ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেল। মেঝের লাল দাগগুলো যেন আবার তরল হয়ে উঠল। দিশান হঠাৎ উঠে দাঁড়াল। ও মণিমালার দিকে তাকিয়ে বলল, তোমার মৃত্যু অন্যায়ের ছিল, কিন্তু প্রতিশোধে মুক্তি নেই। এক মুহূর্তের জন্য প্রাসাদের সব শব্দ থেমে গেল। মণিমালা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ওর চোখে হঠাৎ যেন জল চিকচিক করল। দিশান ধীরে ধীরে বলল, যদি মুক্তি চাও, আগুনে ফিরে যাও, যে আগুনে তুমি শেষ হয়েছিলে। একটা তীব্র চিৎকার করে উঠল মণিমালা। হঠাৎ প্রাসাদের ভেতরে কোথা থেকে আগুন জ্বলে উঠল। পুরনো কাঠের দেয়াল দাউ দাউ করে জ্বলতে লাগল। আমি দিশানের হাত ধরে দৌড়ালাম। আমরা কোনো মতে দরজা ভেঙে বাইরে বেরিয়ে এলাম। পেছনে তাকিয়ে দেখি পুরো রাজপ্রাসাদ আগুনে জ্বলছে। আগুনের ভেতরে এক মুহূর্তের জন্য যেন মণিমালার ছায়া দেখা গেল। ও আর হাসছে না, ওর মুখে এক অদ্ভুত শান্তি। তারপর সবকিছু আগুনে মিলিয়ে গেল। ভোর হওয়ার পর আমরা আবার সেখানে গেলাম। প্রাসাদের জায়গায় শুধু পোড়া ইট আর ছাই। গৌরী বুড়ি দাঁড়িয়েছিল দূরে। সে ধীরে বলল, শেষ হলো। এত বছর পরে ও শান্তি পেল। দিশান চুপ করেছিল। আমি লক্ষ্য করলাম ওর চোখে আর সেই অদ্ভুত ছায়া নেই। কিন্তু আমরা যখন ফিরছিলাম, বাতাসে খুব ক্ষীণ একটা শব্দ ভেসে এলো, টুং। আমি থেমে গেলাম। দিশান বলল, কি হলো? আমি কিছু বললাম না, শুধু মনে মনে ভাবলাম,
কিছু আত্মা হয়তো কখনো পুরোপুরি হারিয়ে যায় না। রাত তখন প্রায় শেষের দিকে। আকাশের তারাগুলো এক একে ম্লান হয়ে যাচ্ছে। ভোরের আলো এখনও ওঠেনি, তবু রাজপ্রাসাদের ভেতরে যেন এক অদ্ভুত উন্মাদনা ছড়িয়ে পড়েছে। আমি প্রাসাদের দরজায় দাঁড়িয়ে দিশানের দিকে তাকিয়ে আছি। ওর চোখে সেই অদ্ভুত লালচে আভা, মুখে এক অচেনা হাসি। মনে হচ্ছে ওর শরীরের ভেতরে যেন আর কেউ বাস করছে। আমি চিৎকার করে উঠলাম, দিশান, আমার কথা শুনতে পাচ্ছ? ও ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। সেই দৃষ্টিতে একটুও মায়া নেই, শুধু এক গভীর শূন্যতা আর রক্তের মতো তীব্র এক তৃষ্ণা। ও ধীরে বলল, তুমি এখানে কেন এসেছো শিপ্রা? আমি তো বলেছিলাম আমাকে থামাতে আসবে না। আমি কাঁপা গলায় বললাম, তুমি বুঝতে পারছো না, তুমি ওর কবলে চলে যাচ্ছ। দিশান ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল। সেই হাসিটা ঠিক মণিমালার মতো, শীতল, জমাট, অস্বস্তিকর। আমি আর আলাদা নই, ও বলল ধীরে। আমি ওরই অংশ। ওর কণ্ঠ আমার ভেতরে বাজছে। ও প্রতিশোধ চায়, আর আমি সেটা পূরণ করব। ওর কথা শুনে আমার বুকের ভেতরটা যেন বরফ হয়ে গেল। আমি ধীরে ধীরে ওর দিকে এগিয়ে গেলাম। দিশান, তুমি আমার স্বামী, তুমি একজন মানুষ, কোনো মৃত আত্মার খেলনা নও। ওর চোখে এক মুহূর্তের জন্য কাঁপুনি দেখা দিল। মনে হলো কোথাও গভীরে এখনও ওর আসল সত্তাটা বেঁচে আছে। ঠিক তখনই হঠাৎ মেঝে কেঁপে উঠল। দেয়ালের দিক থেকে বাতাসের সঙ্গে ভেসে এলো এক মেয়েলি হাসি। কেউ থামিও না ওকে, ওই আমার মুক্তির পথ। মুহূর্তের মধ্যে চারপাশের বাতাস ঘুরে এক ঠান্ডা ঝড় তুলল। আমি টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলাম। চোখ খুলে দেখি রাজপ্রাসাদের হলঘরটা যেন বদলে গেছে। আগের মতো নেই কিছুই। চারিদিকে কালো ধোঁয়ার দাগ, যেন দেয়ালগুলো একসময় আগুনে পুড়ে গেছে। সেই ধোঁয়াটে পরিবেশের মাঝখানে দাঁড়িয়ে আছে এক তরুণী। গায়ে পুরনো রাজকীয় অলংকার, চুল খোলা, কিন্তু চোখ দুটো ভীষণ নিঃসার। সে ধীরে বলল, তুমি কি আমার জায়গা থেকে আমাকে তাড়াতে এসেছ? আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি মণিমালা? সে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, চৌধুরী পরিবারের অভিশপ্ত রাজকন্যা। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। তুমি দিশানকে কেন কবজা করেছ? সে নরম গলায় বলল, কারণ ওই পারে আমার অসমাপ্ত গল্পটা শেষ করতে। আমি ধীরে দাঁড়িয়ে গেলাম। বাতাসে এখনও সেই পোড়া গন্ধ ভাসছে। তোমার গল্পটা কি মণিমালা? সে ধীরে ঘুরে দাঁড়াল, দেয়ালের দিকে তাকিয়ে যেন অতীতের কোনো দৃশ্য দেখছে। এই প্রাসাদ একসময় ভালোবাসায় ভরা ছিল, সে বলল। আমি ছিলাম রাজচৌধুরীর একমাত্র কন্যা, কিন্তু আমার হৃদয়ে পড়ে গিয়েছিল এক সাধারণ সৈন্যের প্রেমে, আর সেই ভালোবাসাই আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তার কণ্ঠ কেঁপে উঠল। আমার বাবা রাজচৌধুরী দেবেশচন্দ্র যখন সেটা জানতে পারলেন, তিনি আমাকে বন্দী করে রাখেন এই প্রাসাদের নিচের গোপন কক্ষে। 3 দিন 3 রাত আমি না খেয়েছিলাম, অন্ধকারে, একা। সে একটু থামল। 4র্থ রাতে তারা আমাকে হত্যা করে। আমার রক্তেই এই মেঝে প্রথম লাল হয়েছিল। সে চোখ বন্ধ করল। তারপর থেকে আমার আত্মা আর শান্তি পায়নি। যে ভালোবাসা আমি হারিয়েছিলাম, আমি চাই সেটা আবার জন্ম নিক, এমন কারোর মধ্যে যার ভেতরে সেই একই আত্মা আছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। তাহলে দিশান? সে ধীরে মাথা তুলল। হ্যাঁ, দিশানের ভেতরেই আছে সেই সৈন্যের আত্মা। আমি চিনেছি, কিন্তু এখন সে অন্য এক নারীর। তোমার। তার কণ্ঠ হঠাৎ ঠান্ডা হয়ে গেল। তাই আমি শান্তি পাই না। আমার রক্তের প্রতিশোধ নিতে হবে। তার চোখ থেকে যেন আগুনের মতো লাল আলো বেরোচ্ছে। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি যদি ওকে এত ভালোবাসতে, তাহলে ওকে মারতে চাও কেন? সে ধীরে উত্তর দিল, ভালোবাসা আর ঘৃণা একই মুদ্রার 2 পিঠ। আমি ওকে ভালোবেসেছিলাম, আর এখন যদি ওকে না পাই, তবে ওকে ধ্বংস করব। আমি চিৎকার করে উঠলাম, না! কিন্তু ততক্ষণে বাতাসে এক প্রচণ্ড ঘুরুনি উঠেছে। আমি ছিটকে দূরে পড়ে গেলাম। মেঝে কাঁপছে, ছাদের ফাঁক দিয়ে ধুলো ঝরছে। দিশান অচেতন অবস্থায় মাটিতে পড়ে আছে। মণিমালা ধীরে ধীরে তার পাশে গিয়ে ঝুঁকল। তার ঠোঁট দিশানের কানের কাছে নেমে এলো। ফিসফিস করে সে বলল, আমার সৈন্য, ফিরে এসো।
ওর ঠোঁট দিশানের কপালে ছোঁয়া মাত্র দিশানের শরীর থর থর করে কেঁপে উঠল। হঠাৎ ওর চোখ খুলে গেল, আর সেই চোখে স্পষ্ট দেখা গেল মণিমালার প্রতিফলন। আমি বুঝে গেলাম ওর আত্মা এখন দিশানের শরীরে ঢুকে পড়ছে। আমি দৌড়ে গিয়ে দিশানকে টানতে গেলাম, কিন্তু এক অদৃশ্য শক্তি আমাকে ছিটকে দূরে ফেলে দিল। দেয়ালে আবার লালচে অক্ষর ফুটে উঠল, যার রক্ত ঝুলেছে সে ফিরে আসবে। বাইরে তখন ঝড় উঠেছে, জানলার ফাঁক দিয়ে বিদ্যুতের আলো ঝলসে উঠছে বারবার। আমি গলা ফাটিয়ে চিৎকার করলাম, মণিমালা, যদি তোমার প্রেম সত্যি হয় তাহলে প্রতিশোধ নয়, শান্তি খুঁজে নাও। সে থেমে গেল, ধীরে ধীরে আমার দিকে তাকালো। চোখে জল চিকচিক করছে, কিন্তু ঠোঁটে সেই রক্তমাখা হাসি। শান্তি, সে ফিসফিস করে বলল, যে মেয়েকে তার নিজের বাবাই কবর দিয়েছিল সে শান্তি পাবে কি করে? হঠাৎ সে দিশানের কাঁধে হাত রাখল। 1 সেকেন্ডের মধ্যেই দিশান কাঁপতে শুরু করল, আর তার গলা দিয়ে বেরিয়ে এলো একসঙ্গে 2টা কণ্ঠস্বর, একটা দিশানের আর একটা মণিমালার। তুমি আমার, আমি তোমার। না, আমি শিপ্রার। 2 কণ্ঠ একসঙ্গে মিশে গিয়ে ভয়ঙ্কর এক আর্তনাদে পরিণত হল। বজ্রপাতের আলোয় দেখি দিশানের চারপাশের রক্তের একটা বৃত্ত তৈরি হয়েছে, যেন প্রাসাদের পুরনো অভিশাপ আবার জেগে উঠেছে। আমি দৌড়ে বাইরে বেরিয়ে গেলাম, গৌরী বুড়িকে ডাকলাম। ও দৌড়ে এলো, হাতে একটা পুরনো তাবিজ। এটা রাজপুরোহিতের তাবিজ, সে হাঁপাতে হাঁপাতে বলল। মণিমালার আত্মাকে এই দিয়ে কিছুটা রোখা যায়। আমি তাবিজটা নিয়ে দিশানের গলায় বেঁধে দিলাম। সঙ্গে সঙ্গে একটা তীব্র চিৎকার শোনা গেল মণিমালার, যেন 1000 কণ্ঠ একসঙ্গে চেঁচিয়ে উঠেছে, না, এটা অন্যায়, ও আমার। তার চিৎকার বাতাসের সঙ্গে মিলিয়ে গেল। প্রাসাদ মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে পড়ল। দিশান অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ভোর হওয়ার পর গৌরী বুড়ি ধীরে বলল, বৌমা, আপাতত ও নিরাপদ, কিন্তু অভিশাপ এখনও শেষ হয়নি। রাজপ্রাসাদের নিচে ওর দেহ এখনও বন্দী। যতক্ষণ না ওর দেহ মুক্ত হচ্ছে ততক্ষণ ওর আত্মাও শান্তি পাবে না। আমি ফিসফিস করে বললাম, তাহলে আমাদের ওখানে যেতে হবে। বুড়ি মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু সাবধানে, কারণ আজ রাতেই রাজপ্রাসাদের 100 বছরের অভিশাপ পূর্ণ হবে। সেই রাতেই মণিমালার আত্মা সবচেয়ে শক্তিশালী হয়। আমি বুঝলাম এখন আর ফিরে যাওয়ার পথ নেই। রাত নামার আগেই আমি আর গৌরী বুড়ি মশাল হাতে রাজপ্রাসাদের নিচের গোপন পথ খুঁজতে বেরোলাম। চারদিকে কুয়াশা, বাতাসে যেন রক্তের গন্ধ ভাসছে। দিশান ঘরে অচেতন হয়ে পড়ে আছে, তবু আমি অনুভব করছি ওর শ্বাসের ভেতরেও এখনও মণিমালার ছায়া লুকিয়ে আছে। প্রাসাদের নিচে আমরা একটা পুরনো দরজা পেলাম, জং ধরা লোহার। গৌরী বুড়ি ধীরে বলল, এই দরজার ওপারেই ওর কবর। সাবধান বৌমা, একবার দরজা খুললে পেছনে তাকাবে না। আমি গভীর শ্বাস নিলাম, তারপর দরজাটা ঠেলে খুলে দিলাম। সঙ্গে সঙ্গে এক ঝলক ঠান্ডা বাতাস মুখে এসে লাগল। ভেতরে ঘন অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যেই কোথাও একটা নারীকণ্ঠ ভেসে এলো। তুমি এসেছ, আমি জানতাম তুমি আসবে। চারদিকে তখন এমন নীরবতা, যেন সময়ও শ্বাস নিতে ভয় পাচ্ছে। গৌরী বুড়ি আর আমি দুজন মশাল হাতে সেই লোহার দরজা পেরিয়ে ভেতরে ঢুকলাম। মেঝে ভিজে, দেয়াল থেকে টুপটাপ পানি পড়ছে। বাতাসে অদ্ভুত এক গন্ধ, পচা ফুল, ধোঁয়া আর পুরনো ধাতুর মিশ্রণ। বুড়ি ধীরে বলল, বৌমা, এখানে অনেক বছর কেউ আসেনি। রাজ চৌধুরীর কড়া নিষেধ ছিল, এই পথে যে যাবে সে আর ফিরবে না। আমার গলা শুকিয়ে গেল, তবু আমি জানি না গেলে দিশানকে বাঁচানো যাবে না। আমি দৃঢ় গলায় বললাম, আজ আমি যাব গৌরী দিদা, ও শান্তির জন্য, আর আমার দিশানের জন্য। বুড়ি কাঁপা হাতে আমার কপালে তিলক এঁকে দিল। মা দুর্গা তোমার রক্ষা করুন। আমরা আরও ভেতরে এগোতে থাকলাম। মশালের আলোয় দেয়ালের গায়ে পুরনো রাজপরিবারের চিহ্ন দেখা যাচ্ছে, তলোয়ার, ঢাল আর রক্তের দাগের মতো কিছু অদ্ভুত ছোপ। হঠাৎ মশালের আলোয় চোখে পড়ল দেয়ালে খোদাই করা একটা পুরনো লিপি। আমি কাছে গিয়ে পড়ার চেষ্টা করলাম। সেখানে লেখা, যে ভালোবাসা নিয়ম ভাঙে সে হয়ে ওঠে শাপিত। রক্তে লেখা এই প্রাসাদের কাহিনী, যার ভেতর বন্দি চৌধুরী কন্যা মণিমালা। ওর দেহের সঙ্গে মিশে গেছে অভিশাপের মাটি। আমি হঠাৎ থমকে দাঁড়ালাম। গৌরী বুড়ি মৃদু গলায় বলল, দেখলি তো বৌমা,
এখানেই ওর দেহ কবর দেওয়া হয়েছিল। মেঝের ঠিক মাঝখানে একটা ছোট সমাধি, পাথর দিয়ে তৈরি, খুব পুরনো। তার উপর এখনও পড়ে আছে একটা হাড়, মুক্ত আর রক্তরঙা পাথর বসানো। চারপাশে বাতাস অদ্ভুতভাবে ঘুরে বেড়াচ্ছে। সেই শব্দের মধ্যে মনে হলো কেউ যেন চাপা গলায় কাঁদছে। আমি কাঁপা গলায় বললাম, দিদা, তুমি শুনতে পাচ্ছ? গৌরী বুড়ি ধীরে মাথা নাড়ল। শুনছি মা, ও এখানেই আছে। ঠিক তখনই হঠাৎ মশালের আলোটা নিভে গেল। আমার বুক ধক করে উঠল। ঘন অন্ধকারে কেবল সেই কান্নার শব্দ। তারপর ভেসে এলো একটা মেয়ের গলা। আমার দেহে হাত দিও না, আমি ঘুমোচ্ছি। আমার গলা শুকিয়ে গেল। গৌরী বুড়ি তাড়াতাড়ি তার ঝোলার ভেতর হাত ঢুকিয়ে একটা ছোট পুঁটলি বের করল। তার মধ্যে গঙ্গা জল, হলুদ আর একটা পুরনো তাবিজ। সে কাঁপা গলায় মন্ত্র পড়তে লাগল। ওম কালিকাময়ায় নামাহা। যাহা অশান্তি আনিছে তাহারে শান্ত করো মা। হঠাৎ বাতাসের দিক পাল্টে গেল। এক ঝটকায় মশালটা আবার জ্বলে উঠল। আর সেই আলোয় আমি যা দেখলাম তাতে বুকটা হিম হয়ে গেল। সমাধির উপর দাঁড়িয়ে আছে মণিমালা। আজ ওকে আগের চেয়ে আলাদা লাগছে। মুখে আর সেই ভয়ঙ্কর রাগ নেই, শুধু এক গভীর বেদনা। সে ধীরে বলল, তোমরা আমার ঘুম ভাঙালে কেন? আমি কাঁপা গলায় বললাম, তোমার দেহ মুক্ত করতে এসেছি, যেন তোমার আত্মা শান্তি পায়। সে হেসে উঠল, কিন্তু সেই হাসি যেন হাহাকারের মতো শোনালো। শান্তি? সে বলল ধীরে, আমি তো কখনো শান্তি চাইনি, আমি চাই ভালোবাসা। আমি বললাম, তোমার ভালোবাসা এখন অন্য রূপে বেঁচে আছে, দিশানের মধ্যে। তাকে মুক্ত করে দাও। মণিমালা ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখ হঠাৎ কঠিন হয়ে উঠল। তুমি জানো না, সে বলল, আমি ওর আত্মাকে চিনেছি, সেই সৈন্য যে আমাকে ভালোবেসেছিল আর শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতা করেছিল। আমি হতভম্ব হয়ে গেলাম। বিশ্বাসঘাতকতা? সে কাঁদতে কাঁদতে বলল, ও প্রতিশ্রুতি দিয়েছিল আমাকে নিয়ে পালাবে, কিন্তু সেদিন রাতে রাজচৌধুরী সৈন্যদের ভয় পেয়ে সে একাই পালিয়ে গিয়েছিল। আমি অপেক্ষা করেছিলাম অনেকক্ষণ। তারপর মৃত্যুর মুখে পড়লাম। তার চোখ থেকে আগুনের মতো অশ্রু ঝরছে। গৌরী বুড়ি হঠাৎ চিৎকার করে উঠল, না মা, তুই যা দেখেছিস তা অতীতের ছায়া। ও এখন অন্য মানুষ, ওর কোনো দোষ নেই। কিন্তু মণিমালা তীব্র গলায় বলে উঠল, না, আমি ওকে না পেলে কখনো মুক্তি পাব না। মুহূর্তের মধ্যে চারপাশে আবার ঝড় উঠল। পাথরের ছোট ছোট টুকরো উড়ে যেতে লাগলো বাতাসে। সমাধির চারপাশে আগুনের একটা বৃত্ত তৈরি হলো। আমি বুক ঠেলে সামনে এগোলাম। আগুনের তাপ আমার মুখে লাগছে, তবু থামলাম না। আমি চিৎকার করে বললাম, তুমি ওকে ভালোবেসেছিলে, তাই না? তাহলে বুঝতে পারো, ভালোবাসা মানে মুক্তি দেওয়া, ধ্বংস করা নয়। এক মুহূর্তের জন্য মণিমালার মুখ নরম হয়ে এলো। তার চোখে অদ্ভুত এক আলো ফুটে উঠল। সে কাঁপা গলায় বলল, তুমি ভালোবাসা বোঝো শিপ্রা, তোমার ভেতরে সেই শক্তি আছে যা আমাকে হারাতে পারে। তারপর সে ধীরে হাত বাড়ালো, নিজের বুকের ভেতর থেকে একটা রক্তমাখা মুক্তোর লকেট বের করল আর সেটা আমার হাতে তুলে দিল। এই লকেটেই আমার আত্মার বন্ধন, এটাকে গঙ্গার জলে ভাসিয়ে দাও, তবেই অভিশাপ শেষ হবে। আমি হাত বাড়ালাম, সঙ্গে সঙ্গে আগুনের বৃত্ত মিলিয়ে গেল। বাতাস নিস্তব্ধ। গৌরী বুড়ি হাঁপাতে হাঁপাতে বলল, মা, ও তোর ওপর ভরসা রাখল, এখনই চল, গঙ্গার ধারে যাই। কিন্তু ঠিক তখনই মেঝে ফেটে গেল। নিচ থেকে উঠল কালো ধোঁয়া। তার ভেতর দিয়ে ভেসে এলো এক পুরুষ কণ্ঠস্বর, না, ওর আত্মা আমার, কেউ নিতে পারবে না। আমরা দুজনেই হতবাক। ধোঁয়ার ভেতর দেখা গেল রাজচৌধুরী দেবেশচন্দ্রের ছায়া, তলোয়ার হাতে, মুখে ক্রোধের অগ্নিশিখা। আমি আমার কন্যাকে মৃত্যুর পরও বন্দী রেখেছি, কারণ ও আমার বংশের লজ্জা। গৌরী বুড়ি কাঁপতে কাঁপতে বলল, ওই তো বৌমা, রাজচৌধুরীর আত্মা, ওই এই অভিশাপের মূল। আমি সাহস করে এগিয়ে গেলাম। তুমি তাকে বন্দী রেখেছ, তাই এতদিন প্রাসাদ শান্তি পায়নি। তোমার পাপই তোমার আত্মাকেই বন্দী করেছে। সে তলোয়ার তুলল। চুপ, একজন নারী আমার বংশকে ধ্বংস করেছিল, আজ আরেকজন নারী এসে আমাকে শেখাবে? আমি লকেটটা উঁচিয়ে ধরলাম। এই লকেটেই তোমার মেয়ের ভালোবাসা আর রক্তের প্রতীক। যদি এটি ভাসানো হয়, অভিশাপও শেষ হবে। রাজচৌধুরীর আত্মা গর্জে উঠল, না। আমি চোখ বন্ধ করে গঙ্গাজল ছিটিয়ে দিলাম লকেটের ওপর। সঙ্গে সঙ্গে প্রচণ্ড আলো ঝলসে উঠল। প্রাসাদের নিচের ভর কেঁপে উঠল। বাতাসে আগুনের ঝড় বইছে। চোখ খুলে দেখি মণিমালা দাঁড়িয়ে আছে রাজচৌধুরীর সামনে। সে বলল, বাবা, আমি তোমাকে ক্ষমা করেছি।
রাজ চৌধুরীর মুখের ক্রোধ মিলিয়ে গেল। নিচু মাথায় মেয়ের দিকে তাকিয়ে বলল, আমার ভুল হয়েছিল, এখন আমি মুক্তি চাই। দুজনের শরীর থেকে ধীরে ধীরে বেরোতে লাগল সাদা, শান্ত, উজ্জ্বল আলো। তারপর তারা মিলিয়ে গেল অন্ধকারে। সবকিছু নিস্তব্ধ, মেঝের ফাটল বন্ধ, বাতাসে আর কোনো দুর্গন্ধ নেই, কেবল এক মৃদু ফুলের সুবাস। গৌরীবুড়ি আমার কাঁধে হাত রাখল। শেষ হলো মা, অভিশাপ মিটল। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, চল এখন দিশানকে ফিরিয়ে আনি। আমরা ওপরে ফিরে এলাম। দিশান তখনও অচেতন। আমি ওর কাছে বসতেই ওর আঙুল নড়ল, চোখ খুলে তাকালো আমার দিকে, একদম স্বাভাবিক, মণিমালার ছায়া নেই। সে ফিসফিস করে বলল, শিপ্রা, তুমি কোথায় ছিলে? আমি শুধু অন্ধকার দেখছিলাম। আমি চোখের জল মুছে তার কপালে চুমু খেলাম। সব শেষ দিশান, এখন আর ভয় নেই। গৌরীবুড়ি হেসে বলল, তবে সাবধান মা, এই প্রাসাদে একবার যে ইতিহাস জেগেছে তা সহজে ঘুমোয় না। ওদের আত্মা মুক্তি পেয়েছে ঠিকই, কিন্তু রাজপ্রাসাদের বুকের ভেতর এখনও অনেক গোপন কক্ষ আছে যেখানে সময় থেমে আছে। আমি তাকালাম সেই বিশাল রাজপ্রাসাদের দিকে। জানালার কাছে হালকা আলো পড়ছে, যেন কেউ এখনও ওখান থেকে তাকিয়ে আছে। ভোরের আলো ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছে প্রাসাদের চূড়াগুলো। গৌরীবুড়ি মন্ত্রপাঠ শেষ করে জানলার পাশে দাঁড়িয়ে আছে। আর আমি তখনও বুঝে উঠতে পারছি না গত রাতটা আদৌ সত্যি ছিল কিনা। দিশান এখনও ঘুমিয়ে, ওর মুখে শান্তি ফিরে এসেছে, কিন্তু মাঝে মাঝে ওর ঠোঁট কেঁপে উঠছে, যেন অচেতন অবস্থাতেও কিছু বলছে। আমি ধীরে ধীরে ওর কপালে হাত রাখলাম। ঠান্ডা, কিন্তু স্পন্দন আছে। বাতাসে আজ এক অদ্ভুত গন্ধ, পুরনো রাজকীয় সুবাসের সঙ্গে মিশে আছে তাজা ফুলের গন্ধ। মনে হলো প্রাসাদটা যেন রাতারাতি প্রাণ ফিরে পেয়েছে। গৌরীবুড়ি বলল, বৌমা, আজকের দিনটা পবিত্র, পূর্ণিমা, আর এই দিনেই রাজ চৌধুরীর আত্মা প্রথম এই প্রাসাদে শান্তি পেয়েছিল। আমি নিঃশব্দে মাথা নাড়ালাম, কিন্তু মনে হচ্ছিল কিছু এখনও অসম্পূর্ণ, যেন প্রাসাদের বুকের গভীরে একটি গোপন শ্বাস আটকে আছে, যা রাতের অন্ধকারে আবার জেগে উঠবে। সেই বিকেলে দিশান কিছুটা সুস্থ হল। ও ধীরে ধীরে বসে জিজ্ঞেস করল, সব ঠিক তো শিপ্রা? আমি হাসলাম, হ্যাঁ, সব ঠিক। কিন্তু ওর চোখে এখনও এক অদ্ভুত বিভ্রান্তি ছিল। আমি একটা স্বপ্ন দেখেছি, যেন কেউ আমাকে এক দরজার সামনে দাঁড় করিয়েছে। দরজাটা খুলে গেলে একটা আলোর সুরঙ্গ, আর একটা কণ্ঠ বলছে, এখনও সব শেষ হয়নি। আমি হঠাৎ চমকে উঠলাম। দরজা? ও মাথা নাড়ল। হ্যাঁ, রাজপ্রাসাদেরই দরজা মনে হলো, কিন্তু সেটা আমি আগে কখনো দেখিনি। গৌরীবুড়ি বলল, তুমি স্বপ্নে যা দেখেছ তা প্রায়ই বাস্তবের আভাস দেয় বাবু। এই প্রাসাদে বহু স্তর আছে। মণিমালার কবর ছিল একটি মাত্র স্তরে, কিন্তু আরও নিচে আরও গোপন কিছু আছে। দিশান অবিশ্বাসে তাকালো। আরও নিচে? বুড়ি গম্ভীর গলায় বলল, হ্যাঁ, রাজ চৌধুরী দেবেশচন্দ্রের গুপ্ত সম্পত্তি যেটা নিয়ে ব্রিটিশদের সঙ্গে বিরোধ হয়েছিল, তাই প্রাসাদের নিচেই লুকোনো ছিল। অনেকেই বলেছে সেই সম্পত্তি রক্ষার জন্যই তিনি প্রাসাদকে অভিশপ্ত করেছিলেন। এই গল্প যদি আপনার মনে সামান্য দাগ কেটে থাকে, যদি কৌতূহল জেগে থাকে, তাহলে আমাদের সঙ্গেই থাকুন। পরের এপিসোড মিস না করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। এটাই আমাদের গল্পগুলো এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি।